আমি পায়েল। তোমাদের সকলকে আমার চ্যানেল অভিষা সায়েন্স ক্লাসে স্বাগত। তোমরা যারা নতুন নতুন আমার চ্যানেলে জয়েন করেছো প্রত্যেককেই অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। ক্লাস 9 to 12 পড়ো, মাধ্যমিক দেবে, উচ্চ মাধ্যমিক দেবে, সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, নিটের জন্য প্রস্তুতি নিচ্ছ, নার্সিং এন্ট্রান্সের জন্য প্রস্তুতি নিচ্ছ, সকলেই আমার চ্যানেল থেকে উপকৃত হবে। যারা প্রথম আমার ভিডিও দেখবে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। যারা আমার চ্যানেলে আছো সাবস্ক্রাইব করেছো তাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, তাদের ভালো লাগে তারাও জয়েন করতে পারে। আমার ভিডিও দেখে কোনো কোশ্চেন যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করে নিও। অন্য কোনো চ্যাপ্টার তোমরা পড়ছো লাইফ সায়েন্সের, আমি মেনলি আমার ভিডিওতে লাইফ সায়েন্সই দিই, তো কোনো চ্যাপ্টার পড়ছো, এক্সারসাইজ সলভ করছো, বুঝতে পারছো না, কিছু ডাউট আছে, সেখান থেকেও তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো কমেন্ট করে প্রশ্ন, আমি তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে দেবো। আজকে আমি যেটা দিচ্ছি যে সেটা আমি জীব বিজ্ঞানের কিছু অ্যাপ্লিকেশন, যেই মেশিনগুলো লাগে জীব বিজ্ঞানে ব্যবহার করা হয়, কিছু মেশিন কিছু যন্ত্র, তার সম্পর্কে বলবো, যেগুলো এই টপিকটা সরকারি চাকরির জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ক্লাস 10-এও আসতে পারে, নিট পরীক্ষা, নার্সিং এন্ট্রান্স, উচ্চ মাধ্যমিক সেখানেও আসতে পারে। তাহলে এই ভিডিওটা মানে সরকারি চাকরির থেকে বা যে কোনো লাইফ সায়েন্স কম্পিটিটিভ এক্সাম যদি তোমরা দাও, যেমনি সায়েন্স অলিম্পিয়াড যে এক্সামগুলো হয়, সেক্ষেত্রেও কিন্তু এরকম প্রশ্ন তোমাদের দেখা যায়, যন্ত্রের নাম দিয়ে দেয়, তার কাজগুলো জিজ্ঞেস করে। কারণ সরকারি চাকরি বলো, অলিম্পিয়াডের প্রশ্ন বলো, সেখানে এমসিকিউ টাইপ প্রশ্নই তোমাদের জিজ্ঞেস করে। সেই জন্য এই যে ভিডিও আমি যেগুলো পার্টিকুলারলি সরকারি চাকরির জন্য বেস করে যেই ভিডিওগুলো দিচ্ছি, প্রশ্ন উত্তর আলোচনা করছি, 20টা করে প্রশ্ন উত্তর আলোচনা করেছি, তারপরে কিছু কিছু যেগুলো মেন টপিক ফোকাস করে যেগুলো আসে, আগের দিন যেমনি আমি কিছু ব্রাঞ্চের নাম ডিসকাস করেছি, সেই ভিডিওগুলো দিয়েছি, যারা দেখোনি অবশ্যই দেখে নিও। এই ভিডিওগুলো কিন্তু 9-12 যে ক্লাসে যারা পড়ছো যদি দেখে নাও, তারা দেখলে উপকৃতই হবে এই ভিডিওগুলো থেকে। কারণ এগুলো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, নিট, সরকারি চাকরি সব জায়গাতেই প্রত্যেকটা সিলেবাসকেই কভার করে। ঠিক আছে, তো চলো তাহলে আজকে আমি দেখবো যেটা আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে জীববিজ্ঞান সংক্রান্ত কয়েকটি যন্ত্র। ঠিক আছে, এটা হলো আমাদের টপিক। ফার্স্ট যন্ত্র যদি আমি আলোচনা করি, নোট করে নেবে, এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসে। প্রথম যন্ত্রের কথা যদি আমরা বলি, সবাই তোমরা জানো, নাম শুনেছো, সেটা হলো মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপের নাম আমরা সবাই শুনেছি, জানি। মাইক্রোস্কোপ মানে বুঝতেই পারছো, মাইক্রো মানে ছোট ছোট জিনিস, যেগুলো চোখে দেখা যায় না, জীববিজ্ঞানে যেগুলো আমরা চোখে দেখতে পারবো না, সেটা হচ্ছে মাইক্রো, সেগুলো মাইক্রো নাম দেওয়া হয়। মানে অণুজীব, ছোট ছোট জিনিস যেগুলো খালি চোখে দেখতে পাবো না, সেরকম জিনিস পর্যবেক্ষণ করার জন্য কি দরকার? মাইক্রোস্কোপের প্রয়োজন হয়। এই মাইক্রোস্কোপ গুলো দিয়ে তাহলে কি দেখতে পারবো? ভাইরাস দেখতে পারবো, ব্যাকটেরিয়া দেখতে পারবো, কোষ দেখতে পাবো। ঠিক, আর কি দেখতে পাবো? রক্তের উপাদানগুলোকে আমরা দেখতে পাই মাইক্রোস্কোপের নিচে রাখলে। উদ্ভিদ প্রাণীদের দেহাংশ, ছেদ, সেগুলো আমরা দেখতে পাই এই মাইক্রোস্কোপের মাধ্যমে। তাহলে এটা হচ্ছে একটা যন্ত্র, মাইক্রোস্কোপ। তাহলে লিখে নিও তোমরা, কি হবে? মাইক্রোস্কোপ আমরা যেখানে ব্যবহার করব, যেগুলো খালি চোখে দেখতে পাওয়া যায় না সেরকম উদ্ভিদ, যেমনি উদাহরণ যদি আমি বলি, দেখতে পারবো মাইক্রোস্কোপ থেকে ভাইরাস, ব্যাকটেরিয়া, কোষ, রক্ত, উদ্ভিদ ও প্রাণীর দেহাংশের ছেদ, এগুলো মাইক্রোস্কোপ থেকে দেখতে পাওয়া যায়। এটা হলো একটা যন্ত্র। নেক্সট যন্ত্রের কথা যদি আমি বলি, সেটা হলো স্টেথোস্কোপ। 2 নম্বর যন্ত্র স্টেথোস্কোপ। এই স্টেথোস্কোপ যন্ত্র দিয়ে, এটা হলো বক্ষ নিরীক্ষণ যন্ত্র। মানে যখন ডাক্তারদের কাছে তোমরা যাও, জ্বরে সর্দি কাশি যখন হয়, নিঃশ্বাস নিতে আমাদের অসুবিধা হয়, নাক বন্ধ হয়ে যায়, তখন যখন আমরা ডাক্তারের কাছে যাই দেখাও, তখন ডাক্তার যে কানে নিয়ে একটা যন্ত্রের সাহায্যে তোমাদের বুকের মধ্যে রাখে, চেক করে, বুক, পেট যন্ত্রগুলোর সাহায্যে একটা যন্ত্র গোল মতন কানে নেয়, একটা যন্ত্র এরকম ধরনের একটা যন্ত্র থাকে, দুটো কানে নেবার যন্ত্র, আর এইভাবে একটা নম্বর নল দিয়ে নিচে এরকম একটা পর্দার মতো অংশ থাকে, এরকম একটা জিনিস থাকে যেটাকে বলা হয় স্টেথোস্কোপ। একটা নল থাকছে, নিয়ে নিচে একটা পর্দার মতন অংশ থাকে। এই জিনিসটার নাম হচ্ছে, এই যন্ত্রটার নাম, ডাক্তাররা যেগুলো কানে নিয়ে বুকে মধ্যে দেয়, পিঠের মধ্যে দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস আমরা ঠিকঠাক ভাবে নিতে পারছি কিনা, কিভাবে আমাদের হৃদ যন্ত্রটা কাজ করছে কিনা, হৃৎপিণ্ড কাজ করছে কিনা, যে হৃদধ্বনি হচ্ছে কিনা, মানে হৃৎপিণ্ডের কাজ কি? হৃৎপিণ্ডের কাজ হচ্ছে নির্দিষ্ট ছন্দের সে কি হয়, সংকোচন হচ্ছে, প্রসারণ হচ্ছে, নিয়ে রক্ত সঞ্চালন করে সারা দেহে, আর দূষিত রক্তটা আবার হৃৎপিণ্ডে ফিরে আসে, সেখান থেকে ফুসফুসে যায়। তো সেই জিনিসগুলো সঠিকভাবে হৃৎপিণ্ড কাজ করছে কিনা, সেগুলো সঠিকভাবে পরিলক্ষণ করার জন্য আমাদের কি করা হয়, ডাক্তাররা ইউজ করে স্টেথোস্কোপ, সেই জিনিসগুলো দেখার জন্য। মানে বক্ষ নিরীক্ষণ যন্ত্র এটা, যেটার মাধ্যমে হৃদ গতি জানা যায়, হৃদ ধ্বনি শুনতে পাওয়া যায়। এই ধ্বনিগুলো কি? সেই লাবডাব যে আওয়াজগুলো হয়, এই লাবডাব আওয়াজ যেটা তোমাদের কপাটিকাগুলো বন্ধ খোলা, অলিন্দ নিলয়ের মধ্যে যে রক্ত চলাচল করবে, সেখানে যে কপাটিকা রয়েছে সব জায়গাতেই, কপাটিকাগুলো বন্ধ হওয়া, খোলার আওয়াজকে লাবডাব বলা হয়। এই ধ্বনি, তার জন্য ধ্বনি শুনতে পাওয়া যায়, একে বলা হয় হৃদধ্বনি। এই হৃদধ্বনিগুলোকে শোনা যায় ওই যন্ত্রের মাধ্যমে। ফুসফুসের অবস্থান, ঠিকঠাক অবস্থা, ফুসফুস ঠিকভাবে কাজ করছে কিনা, ঠিক আছে, ফুসফুস তার কাজ করছে কিনা সেটাও বুঝতে পারা যায়। ফুসফুসের বিভিন্ন অবস্থা পর্যবেক্ষণ করা হয়, পর্যবেক্ষণ করা যায়, তার নাম হচ্ছে যে যন্ত্র দিয়ে স্টেথোস্কোপ। বোঝা গেল? নেক্সট যেটা আমরা পড়বো যন্ত্র, সেটা হচ্ছে অপথ্যালমোস্কোপ। নেক্সট 3rd নম্বর যন্ত্র অপথ্যালমোস্কোপ।
অপথ্যালমোস্কোপ, অপটিক নার্ভ তোমরা শুনেছো কোথায় থাকে? নার্ভ, অপটিক নার্ভ দেখতে পাওয়া, দেখার কাজে চোখের মধ্যে থাকে, যেটা দেখতে সাহায্য করে, দর্শনে সাহায্য করছে। সেই অপটিক নার্ভ থেকে অপথ্যালমোস্কোপ নাম বুঝতে পারছো, মানে অপথ্যালমো যখন দিচ্ছে মাথায় অপটিক নার্ভের কথা আসবে, মানে সেটা এই অপথ্যালমোস্কোপ যেটা রয়েছে এই যন্ত্র দিয়ে চোখ রিলেটেড কাজ করতে পারবো। সেটা কি? চোখের রেটিনা আর ভেতরের অংশগুলোকে পর্যবেক্ষণ করা হয় যে যন্ত্রটা দিয়ে, পাওয়ার যেটা দেয়, যে ঠিকঠাক ভাবে পাওয়ার দেওয়ার জন্য একটা যন্ত্র আমরা ইউজ করি, সেটা চোখের রেটিনার অবস্থান, তার চোখের ভেতরের যে অংশগুলো সেগুলো সঠিকভাবে যে লক্ষ্য করা যায়, সেই যন্ত্রটাকে বলা হয় অপথ্যালমোস্কোপ। তাহলে যন্ত্রের ব্যবহার যদি বলি আমরা, কি হবে? চক্ষুর রেটিনা ও ভিতরের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করা যায় অপথ্যালমোস্কোপ দিয়ে। চোখের মধ্যে কি নার্ভ থাকে? অপটিক নার্ভ। ঠিক। নেক্সট যন্ত্রের কথা যদি আমি বলি, স্ফিগমোম্যানোমিটার, ভীষণ ইম্পর্টেন্ট যন্ত্র আসে। মাইক্রোস্কোপও আসে, স্টেথোস্কোপও আসে, যেগুলো ইম্পর্টেন্ট প্রত্যেকটা যন্ত্রই পড়ে রাখবে। স্ফিগমোম্যানোমিটার অনেকবারই এসছে তোমাদের প্রশ্নে, দেয় এটা। 4 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে স্ফিগমোম্যানোমিটার। স্ফিগমোম্যানোমিটার এই যন্ত্রটার কাজ কি? রক্তচাপ পরিমাপ করে। রক্তচাপ পরিমাপ, প্রেশার, ব্লাড প্রেশার যেটা বলবে, যে ব্লাড প্রেশার হাই হয়ে গেল, লো হয়ে গেল। ব্লাড প্রেশার কথাটা তোমরা শুনেছো। ব্লাড প্রেশারটা, এই প্রেশারটা কখন হয়? হৃৎপিণ্ড থেকে যে রক্তটা আসছে সেখান থেকে একটা প্রকোষ্ঠ থেকে আরেকটা প্রকোষ্ঠ, সেখান থেকে গোটা শরীরে ছড়িয়ে যাচ্ছে, তার জন্য অটোমেটিকলি একটা প্রেশার ক্রিয়েট বডির মধ্যে হয়। তাই সবসময় আমাদের শরীরের ভেতরে একটা প্রেশার থাকে, ঠিক আছে, যেটাকে আমরা বলবো রক্তচাপ। এই রক্ত প্রবাহ যেহেতু হচ্ছে, একটা জায়গা থেকে একটা জায়গা হচ্ছে, সেটা যাচ্ছে আসছে, ধাক্কাধাক্কি হচ্ছে। প্রেশার মানে হচ্ছে একটা ফোর্স, ধাক্কা, একটা প্রেশার তো দেবে, চাপ তো একটা সৃষ্টি হয়, গোটা জিনিসটাতে শরীরের মধ্যে রক্ত পরিবহন হচ্ছে। সেজন্য আমাদের প্রত্যেকের শরীরে সেই প্রেশার, সেই চাপটা কিন্তু থাকে সবার মধ্যে। যেটা যদি সেই রক্তচাপটা যদি যেই রেঞ্জে থাকে তার থেকে বেড়ে যায়, তখন বলবো আমাদের রক্তচাপ বেড়ে গেছে। মানে কি? রক্তচাপ বেড়ে যাওয়াটাকে বলা হয় হাই ব্লাড প্রেশার। যখন স্বাভাবিকের তুলনায় রক্তচাপটা কমে যায় তখন বলবো লো ব্লাড প্রেশার। ঠিক, তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ চাপ প্রত্যেকের দেহে, শরীরে কিন্তু থাকবে, ব্লাড প্রেশারটা সেটা থাকে, কনস্ট্যান্ট থাকে। তো এইটা কি বলবো আমরা, যে যেখানে আমরা যেই যন্ত্রের সাহায্যে রক্তচাপটাকে পরিমাপ করব তাকে বলা হয় স্ফিগমোম্যানোমিটার। ইম্পর্টেন্ট টার্মটা। ঠিক, প্রত্যেকটা যন্ত্রই ভালোভাবে পড়বে, যেগুলো ইম্পর্টেন্ট আসে বেশি আমি স্টার মার্ক দিয়ে দিচ্ছি। ঠিক, মানে এখান থেকে রেগুলার বেসিস মানে বেশি প্রশ্ন আসতে দেখা গেছে, কিন্তু তার মানে এই নয় যে অন্যান্য যন্ত্র থেকে তোমাদের প্রশ্ন আসে না। প্রত্যেকটা যন্ত্র যতগুলো বলবো প্রত্যেকটাই পড়ে নেবে, দেখে নেবে, যেগুলো মার্ক করছি সেগুলো থেকে অনেকবার করে প্রশ্ন এসেছে। ঠিক আছে, জন্য বেশি ইম্পর্টেন্ট। স্ফিগমোম্যানোমিটার, রক্তচাপ মাপা হয়। স্টেথোস্কোপ থেকেও প্রশ্ন আসে। নেক্সট যেটা স্পাইরোমিটার। এই স্পাইরোমিটার যন্ত্র দিয়ে আমরা কি দেখবো, কি পরিলক্ষণ করা হয়? ফুসফুসে বায়ুর পরিমাণটা কত। ফুসফুস আমাদের গ্যাস আদান প্রদানে সাহায্য করছে, নিঃশ্বাসটা আমরা ত্যাগ করি, যার ফলে CO2 যুক্ত রক্তটা, মানে বায়ুটা, জলীয় বাষ্প আমাদের দেহ থেকে বেরিয়ে যায়, রক্তের মধ্যে আদান প্রদান বিক্রিয়াটা হয়ে যায়। তারপরে গ্যাসীয় পদার্থটাকে ফুসফুস কি করছে? বার করে দেয় নাক দিয়ে, শ্বাসকার্যের মাধ্যমে বেরিয়ে যায়, আর আমরা প্রশ্বাস হিসেবে O2টা গ্রহণ করছি। তো বায়ুর পরিমাণটা ফুসফুসে সঠিক আছে কিনা, আবার ফুসফুসের গঠনে দেখবো তাদের মধ্যে গ্যাস আদান প্রদানের জন্য বায়ু থলি থাকে। ফুসফুসের গঠনে আমরা দেখবো ফুসফুসের মধ্যে কি থাকে? বায়ু থলি থাকছে গ্যাসীয় পদার্থগুলো আদান প্রদান করবার জন্য। ঠিক আছে, তো এই বায়ুর পরিমাণটা সঠিক আছে কিনা সেইটা নির্ণয় করা হয় স্পাইরোমিটার দিয়ে, মানে ফুসফুসে বায়ুর পরিমাণ নির্ণয় করা। লিখো, ফুসফুসে বায়ুর পরিমাণ নির্ণয় হয় স্পাইরোমিটার যন্ত্রের মাধ্যমে। নেক্সট যন্ত্র যদি বলি সেটা হচ্ছে হিমোসাইটোমিটার। কিছু কিছু যন্ত্র আছে যেখান থেকে নামটা শুনে, নামটা দেখে তোমরা একটু মনে করবার চেষ্টা করতে পারো, অপশনগুলো দেখে, জিনিসগুলো দেখে, যে কি বলতে চেয়েছে ব্যাপারটা। হিমোসাইটোমিটার। এবার সাইটো থেকে তোমরা এইটা বুঝতে পারছো যে এইটাকে বলা হচ্ছে মানে কোষ রিলেটেড কিছু ব্যাপার আমরা মাপতে পারি এই যন্ত্রের মাধ্যমে। কেন না, কোষ তত্ত্বকে কি বলা হয়? সাইটোলজি। এই বিজ্ঞানের এই শাখায় আমরা দেখেছি কোষ তত্ত্ব, যাকে বলা হয় সাইটোলজি। তাহলে এবার হিমো দেওয়া আছে, এবার হিমো থেকে এইটা আন্দাজ করতে পারো, হিমোগ্লোবিন রঞ্জক। এই হিমোগ্লোবিন রঞ্জক থাকছে আরবিসি রক্তের কোষে, যার জন্য রক্তের রং লাল হয়। হিম যেটা রঞ্জক থাকে, ঠিক আছে, আর গ্লোবিন হলো প্রোটিন থাকছে। তো এই হিমোগ্লোবিন রক্তের মধ্যে থাকে। তাহলে হিমোসাইটোমিটার এইটা কি কাজে লাগবে? রক্ত কোষ গণনা করতে ব্যবহার করা হয়। আরবিসি যেহেতু একটা কোষ, মানে রক্ত কোষ গণনা করতে ব্যবহার করা হয় যে যন্ত্র, তাকে বলা হয় হিমোসাইটোমিটার। ঠিক আছে, এটা কি কাজে লাগে? রক্ত কোষ গণনা করতে কাজে লাগছে এই যন্ত্রটা। এবারে হিমোগ্লোবিনোমিটার। হিমোগ্লোবিনোমিটার এখান থেকে কি হিমোগ্লোবিনের মানে আমরা পরিমাণটা নির্ণয় করব। এটা নাম দেখেই পুরো বুঝতে পারছো তোমরা। হিমোগ্লোবিনোমিটার
মিটার। এই হিমোগ্লোবিনোমিটারের আরেকটা নাম হচ্ছে হিমোমিটার। এটা আমি লিখছি না, নাম দেখেই বোঝা যাচ্ছে হিমোগ্লোবিনোমিটার বা হিমোমিটার, যেখান থেকে হিমোগ্লোবিন পরিমাপ করা যায়। আমি আর লিখলাম না, নাম দেখে বুঝতে পারছো, এখানে দিয়ে দিচ্ছে হিমোগ্লোবিনোমিটার, মানে হিমোগ্লোবিন, মিটার মানে যন্ত্রের সাহায্যে পরিমাপ করব। জীব বিজ্ঞানের যেই যন্ত্রগুলো আমরা ইউজ করি, ব্যবহার করা হয়, বেসিক্যালি তার মানে যন্ত্রের নামে তোমরা স্কোপ জিনিসটা দেখতে পারবে বা মিটার জিনিসটা দেখতে পারবে। এই দুটো জিনিস যদি দেখতে পারো, পরে যন্ত্রের পরে এই দুটো জিনিস থাকলে, মিটার বা স্কোপ, যেমন মাইক্রোস্কোপ, মিটার, এই জিনিসগুলো যদি থাকে তাহলে সেটা যন্ত্রকে ইন্ডিকেট করছে, সেটা এখান থেকে তোমরা বুঝতে পারবে। আরেকটা নেক্সট যন্ত্র যদি বলি, নেক্সট যন্ত্র হচ্ছে অলফ্যাক্টোমিটার। অলফ্যাক্টোমিটার, অলফ্যাক্টোমিটার, অলফ্যাক্টরি, এটা নার্ভ। এই নার্ভটা কোথায় থাকে? নাকের মধ্যে অলফ্যাক্টরি নার্ভ আমরা দেখতে পাবো। নাকে থাকে অলফ্যাক্টরি নার্ভ। এই অলফ্যাক্টরি নার্ভ তাহলে ঘ্রাণ অনুভূতি, স্মেলে কাজে লাগে, ঘ্রাণটা নিতে সাহায্য করছে। সেই ঘ্রাণ অনুভূতির তারতম্যটা নির্ধারণ করে অলফ্যাক্টোমিটার। ঘ্রাণ অনুভূতির তারতম্য নির্ধারণ অলফ্যাক্টোমিটার দিয়ে দেখবো। ঠিক, নেক্সট যে যন্ত্র আছে তাকে বলবো 9 নম্বর অক্সানোমিটার। অক্সানোমিটার, অক্সিন কোথায় নাম পড়েছো? ফাইটো হরমোন, মানে প্লান্ট হরমোন, উদ্ভিদের হরমোন। কোথায় দেখতে পাওয়া যায়? কাণ্ডে, মূলেও অল্প পরিমাণে অক্সিন দেখতে পাওয়া যায়, কাণ্ড আর মূল। তো সেই ক্ষেত্রে কাণ্ড মূলের বৃদ্ধিটা, দৈর্ঘ্যে কতটা বৃদ্ধি পেল, সেই জিনিসটা দেখতে ব্যবহার করা হয় অক্সিনোমিটার। অক্সিন ফাইটো হরমোন, যেটা বৃদ্ধি, গ্রোথ হরমোন, বৃদ্ধিতে সাহায্য করছে মেনলি কাণ্ডে। আর অক্সিনটা খুব অল্প পরিমাণে মূলেও দেখতে পাওয়া যায়, সেজন্য মূলের বৃদ্ধিতেও সাহায্য করে। তাহলে মূল আর কাণ্ডের যে দৈর্ঘ্যে বৃদ্ধি, তাকে পরিমাপ করবো যেই যন্ত্র দিয়ে, অক্সিনোমিটার। বোঝা গেল? আর লিখলাম না, লিখে নেবে অক্সিনোমিটার। অক্সানোমিটার মানে যেটা মূল আর কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি পরিমাপ করা যায়। নেক্সট 10এরটা ইম্পর্টেন্ট, মানে অনেকবার এসছে, প্রত্যেকটা যন্ত্রই পড়বে, যেগুলো অনেকবার এসছে আমি সেগুলোকে স্টার মার্ক করে দিচ্ছি। আর্ক ইন্ডিকেটর, আর্ক ইন্ডিকেটর যন্ত্র যেটা রয়েছে, সেটা কাণ্ডের, উদ্ভিদের কাণ্ডের বৃদ্ধির হার নির্ণয় করব। শুধু বৃদ্ধিটা দেখা হয়, কাণ্ডমূলের বৃদ্ধি কতটা দৈর্ঘ্যে বাড়লো, সেই বৃদ্ধিটা দেখবো অক্সানোমিটার দিয়ে। আর হার মানে কি? একটা পার্টিকুলার টাইমে কতটা বৃদ্ধি হচ্ছে, মানে একদিনে কতটা বাড়লো, তাকে বলা হয়। একটা পার্টিকুলার টাইম যদি হয়ে যায়, সেই টাইমের মধ্যে সে কতটা বড় হলো, সেই টাইম রেঞ্জে, মানে আমি যদি পরীক্ষা করি একটা গাছকে দৈর্ঘ্যটাকে নিয়ে দেখবো সে কতটা তার বৃদ্ধি হলো, এটা আমি একদিন দেখলাম, একদিনে কতটা বাড়লো। আবার কি করলাম, পার্টিকুলার 5 দিন ছেড়ে 6 দিনের গোটা দিনটা, 6 দিনের দিন গোটা দিনটা দেখলাম কতটা বৃদ্ধি হলো, মানে দেখছি একদিনে, আবার সেখানে 5 দিন গ্যাপ দিলাম, তারপরে আবার 6 নম্বর দিনে কি করলাম, দেখলাম কতটা তার বৃদ্ধি হলো। মানে পার্টিকুলার গ্যাপিং এর পর যে আমরা একটা নির্দিষ্ট গ্যাপ রেখে রেখে যেই বৃদ্ধিটা পরিলক্ষণ করি, দেখি, তাকে বলা হয় বৃদ্ধির হার। সেই হারটা দেখতে পাওয়া যায় কতটা হলো আর্ক ইন্ডিকেটর দিয়ে। মানে আর্ক ইন্ডিকেটর কি করে? উদ্ভিদের কাণ্ডের দৈর্ঘ্যের বৃদ্ধির হার নির্ণয় করতে সাহায্য করে আর্ক ইন্ডিকেটর। ঠিক, নেক্সট বেনেডিক্ট রড অ্যাপারেটাস। বেনেডিক্ট রথ অ্যাপারেটাস, এই যন্ত্রের মাধ্যমে আমরা কি করি? বিএমআর নির্ণয় করি। এবার বিএমআরটা কি জিনিস? বিএমআর যেটা, সেটা হচ্ছে বেসাল মেটাবলিক রেট। বেসাল মেটাবলিক রেট এর মানে কি? বেসাল মেটাবলিক রেট মানে আমরা যখন রেস্টে থাকি মানে ঘুমোই, শুয়ে থাকি, সেই 8 থেকে 10 ঘন্টা আমরা শুয়ে থাকলেও আমাদের শরীরের ভেতরের অঙ্গতন্ত্রগুলো কিন্তু নিজেদের কাজ করে যাচ্ছে, দেহকে সঠিকভাবে পুষ্টি দিচ্ছে, হৃৎপিণ্ড সমস্ত কোষের মধ্যে রক্ত সঞ্চালন করছে, ফুসফুস তার কাজ করছে, যার জন্য আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারছি। ঘুমিয়ে থাকা অবস্থাতেও তো আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিই, হৃৎপিণ্ড নিজের কাজ করে, গোটা শরীরে রক্ত সঞ্চালন করছে। তো বিভিন্ন রাসায়নিক ক্রিয়াগুলো হয়, যার জন্য খুব অল্প পরিমাণ হলেও শক্তি কিন্তু উৎপন্ন হয়। যখন আমরা ঘুমোই তখনও আমরা রেস্টে আছি, কিন্তু আমরা রেস্ট করলেও সেখানে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদের দেহের ভেতরে তারা কিন্তু তাদের কাজ করে যাচ্ছে, তারা রেস্টে কখনোই থাকছে না, যায় না। তাহলে কি হচ্ছে? যখন আমরা ঘুমোই তখন আমাদের দেহের একক ক্ষেত্রফলে যে ন্যূনতম শক্তি উৎপন্ন হয় আমাদের দেহের কাজগুলো করার জন্য, তাকেই বলা হয় বেসাল মেটাবলিক রেট। ঠিক আছে, যেটা কিসের সাহায্যে মাপা হয়? বেনেডিক্ট রথ অ্যাপারেটাসের সাহায্যে আমরা পরিমাপ করব। ঠিক, তাহলে এইটা হচ্ছে আরেক যন্ত্র, ইম্পর্টেন্ট যন্ত্র। নেক্সট যদি আমরা বলি 12 নম্বরে, তাহলে এটা সবাই শুনেছো, সবাই নাম জানো, ক্লিনিক্যাল থার্মোমিটার। এই ক্লিনিক্যাল থার্মোমিটার দিয়ে কি করা হয়?
টেম্পারেচার মাপা হয়, দেহের শরীরের তাপমাত্রা নির্ণয় করা হয় থার্মোমিটারের সাহায্যে। মোটামুটি অনেকজনই বাড়িতে থার্মোমিটার রাখে, যখন আমাদের দেহটা গরম হয়ে যায়, টেম্পারেচার দেখা যায়, আমরা বলি জ্বর এসেছে, ফিভার হয়েছে। তো এই যে জ্বর, এই জ্বরটা কিন্তু জেনে রাখো এটা কোনো রোগ নয়, এটা হলো একটা সিমটম। ঠিক, মানে কি জ্বরটা ইন্ডিকেট করছে যে কোনো একটা রোগ হয়তো আমাদের শরীরে হয়েছে, সেইটাকে ইন্ডিকেট করে জ্বর হলে। মানে ধরো যদি আমাদের শরীরের মধ্যে কোনো প্যাথোজেন মানে সেটা মাইক্রোবস হতে পারে, ব্যাকটেরিয়া, ভাইরাস আসছে, নাম শুনেছো তোমরা ভাইরাল ফিভার, ব্যাকটেরিয়াল ফিভার, কিছুদিনের মধ্যে কমে যাবে, ডাক্তাররা বলে একটু ওষুধ দিয়ে দেয়, বলে কমে যাবে। তো এই যে ফিভারগুলো হয় আমাদের, যখন এই ব্যাকটেরিয়া ভাইরাসগুলো নিঃশ্বাসের মাধ্যমে বা খাদ্যের মাধ্যমে, পানীয়র মাধ্যমে আমাদের দেহে শরীরে প্রবেশ করছে, তখন কি হয় না, অনেক সময় আবার অনেক কন্টামিনেট থেকেও আসতে পারে, যেমনি থ্রু ইউরিনের মাধ্যমেও আসে। ঠিক আছে, তো এই সময় কি হয়, ইউরিন ইনফেকশন ওই জন্য হয়। তো এই ক্ষেত্রে কি হয়, এইসব ক্ষেত্রে আমাদের শরীর যে স্বাভাবিক অবস্থা থাকে, যে স্বাভাবিক বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়াগুলো চলে, তার কিছুটা পরিবর্তন হয়। তারা বুঝতে পারে আমাদের শরীরের যে এনভায়রনমেন্ট, আমাদের শরীরের ভেতরকার পরিবেশ, তারা বুঝতে পারে বাইরের থেকে কোনো অণুজীব প্রবেশ করেছে যেটা আমাদের শরীরের অংশ নয়। সেই বুঝতে পেরে তারা একটা ডিফেন্স মেকানিজম শুরু করে। ডিফেন্স মেকানিজম মানে সেই যে ঢুকেছে তার এগেনস্টে, তার বিরুদ্ধে একটা বিক্রিয়া তারা শুরু করে দেয়। এই যে বিক্রিয়াটা শুরু করে আমাদের শরীর বুঝতে পেরে, এটাকেই বলা হয় আমাদের শরীরের ইমিউনিটি বা অনাক্রমতা, যেটা একটা ডিফেন্স মেকানিজম, মানে প্রতিরোধ রাসায়নিক বিক্রিয়া। দেহকে কোনো রোগ তৈরি হতে দিচ্ছে না, দেহকে রোগ থেকে রোগ যাতে না হয়, ব্যাকটেরিয়া ভাইরাসগুলো আমাদের শরীরে এসে তাদের দেহের প্রোটিন দিয়ে যেন বংশবিস্তার না করতে পারে, কোনো রকম রোগ সৃষ্টি না করতে পারে আমাদের দেহের মধ্যে, সেই জন্য আমাদের অটোমেটিকলি ইমিউন সিস্টেম অনাক্রমতাটা তৈরি হয়। সেই হিসেবে শরীরের মধ্যে রাসায়নিক বিক্রিয়াগুলো চেঞ্জ হয়, অনেক রকম হরমোন, প্রোটিন আসছে। যেই প্রোটিন হরমোনগুলো কি ছিল না, হরমোন কিছু কিছু নতুন সিক্রেশন হয়, ওই যদি প্রোটিনগুলো আসে, ওই টক্সিন মানে যেগুলো ব্যাকটেরিয়া ভাইরাসগুলো বের করে তাদের দেহ থেকে, নিঃসরণ করে, সেই টক্সিন তাকে বলা হয়, যে প্রোটিন জাতীয় জিনিসগুলো আমাদের দেহে দেয় তাদের বলা হয় টক্সিন, মানে বিষ যেগুলো, পয়জন, টক্সিন। এগুলোকে নাশ করতে আমাদের শরীর কি করছে না, মেকানিজম অন্য ধরনের একটা বিক্রিয়া করে, যেটাকে বলা হয় কি অনাক্রমতা আমাদের শরীরে। এই অনাক্রমতাটাকে বাড়ানোর জন্য, যাতে রোগটা না আমাদের দেহে ছড়িয়ে পড়ে, তার জন্য আমরা আরো মেডিসিন দিয়ে এই ইমিউনিটিটাকে আরো এনহ্যান্স করি, যাতে সমস্ত বিক্রিয়াগুলো, প্রতিরোধ বিক্রিয়াগুলো আরো তাড়াতাড়ি হয়। যেহেতু অনেকগুলো মেটাবলিজম চেঞ্জ হয়, শক্তি উৎপাদনটা পরিবর্তন হয়ে যায়, সেই জন্য তাই আমাদের শরীরের তাপমাত্রাটা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়, নিয়ে জ্বর হয়। তাহলে এই জ্বর হওয়াটা কোনো রোগ নয়, এটা হলো একটা সিমটম, যার জন্য কি হচ্ছে আমরা বুঝতে পারি আমাদের দেহে কোনো রোগ সৃষ্টি হতে পারে। তাই আমরা সাবধান হয়ে যাই, নিয়ে ওষুধ খাই, তারপরে ঠিক হই। যাতে কি করি না, যে ব্যাকটেরিয়া ভাইরাস ঢুকেছে তাদেরকে নষ্ট করে দিই, বিনষ্ট করে দিই, যার ফলে আর ব্যাকটেরিয়া ভাইরাসটা আমাদের দেহে ছড়িয়ে পড়ে না, যার জন্য কোনো রোগ, মারাত্মক রোগ সৃষ্টি হতে পারে না। ঠিক আছে, তো ক্লিনিক্যাল থার্মোমিটার দিয়ে কি করা হয় লিখলাম না, তোমরা সবাই জানো, দেহের তাপমাত্রাটা নির্ণয় করা যায় এই ক্লিনিক্যাল থার্মোমিটার দিয়ে। এবারে নেক্সট কি দেখো, একটা তরল দিলাম, যে কোনো তরল, জল আর তেল, সমতল মেঝেতে আমরা দুটোকে ঢাললাম, 1 চামচ জল 1 চামচ তেল ঢেলে দিলাম। তাহলে দুটোই মানে একই জায়গাতে একটা লাইনে, এরকম একটা লাইনে, একটা সমতলে, এখানে 1 চামচ জল ঢাললাম, এখানে 1 চামচ অয়েল ঢাললাম, ওয়াটার আর অয়েল। তাহলে আমরা দেখবো সেই সমতলের মধ্যে জলটা কিন্তু তাড়াতাড়ি এগিয়ে যাবে, তেলটা আস্তে 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 এগিয়ে যাবে। মানে কি কোনো একটা তরলে, জল তেল দুটোই তরল, দুটোই লিকুইড, এই তরল মানে এটা একটা পদার্থের অবস্থার মধ্যে পড়ছে। কি কি অবস্থা হয় পদার্থের? কঠিন, তরল, গ্যাসীয়, মেন 3টে অবস্থা হয়। তো এই অবস্থায়, তরল অবস্থায় পদার্থের কি হয়, জলটা তাড়াতাড়ি ফ্লো করছে, বয়ে যাচ্ছে, তেলটা কিন্তু আস্তে আস্তে ফ্লো করছে। মানে ওয়াটারের ক্ষেত্রে, জলের ক্ষেত্রে বাধা দেওয়ার ক্ষমতা, এই ফ্লোটাকে বাধা দেওয়ার ক্ষমতাটা কম। মানে এই যে ফ্লো, লিকুইডটা যে ফ্লো করবে তাকে বাধা দেওয়া, ফ্লোটা হতে না করা, সেই গড়ানোটার থেকে বাধা দিতে একটা ফোর্স, একটা বল কাজ করে, যাকে বলা হয় ভিসকোসিটি বা ভিসকাস। ওই ফোর্স যেটা বাধা দেয় তাকে বলা হয় ভিসকাস ফোর্স। এই ফোর্সের জন্য মানে কি হয়, জলটা গড়িয়ে কম, যেহেতু বেশি দূর গড়িয়ে যায়, তাহলে জলের ভিসকোসিটিটা কম, তেলের ভিসকোসিটিটা বেশি। মানে গড়ানোকে বাধা দিতে পারছে কে?
লিকুইডটা যাতে গড়িয়ে না যায়, তেলটা বেশি দূর গড়িয়ে না যায়, তার জন্য তাকে বাধা দিচ্ছে। এই ফ্লুইডটার ফ্লোটাকে রেজিস্ট করছে ভিসকোসিটি। তাহলে অয়েলের ভিসকোসিটি মানে এই যে ধর্মটা, কোনো একটা তরলটা বয়ে যাওয়াকে, ফ্লো করাকে বাধা দেওয়া, এই ধর্মটা তরলের হলো ভিসকোসিটি। যে একটা ফোর্স কাজ করে বাধা দিতে তাকে বলা হয় ভিসকাস ফোর্স। জলের ভিসকোসিটিটা কম, আর তেলের ভিসকোসিটি, আমরা এই জল আর তেলের মধ্যে যদি তরল মানে লিকুইডের ক্ষেত্রে জল আর তেল এই দুটো জিনিসকে যদি কম্পেয়ার করি, সেখানে দেখবো তেলের ভিসকোসিটিটা বেশি, যার জন্য তেলটা গড়িয়ে যাবে কিন্তু আস্তে আস্তে ছড়াবে, কিন্তু তার তুলনায় জলটা তাড়াতাড়ি ছড়াবে। এটাই হলো ব্যাপার। তো এই জিনিসটা রক্তের ক্ষেত্রে রক্তও তো আমাদের শরীরে পরিবহন করছে, একটা জায়গা থেকে একটা, সারা শরীরেই রক্ত বইছে। তার জন্য সেই রক্তটা যে যাচ্ছে তাকে বাধা দিচ্ছে, সবাইকে ঘর্ষণ করতে করতেই তো যাচ্ছে, সব দেহের মধ্যে অংশকে সে তাকে ঘষা দিতে দিতেই তো সে যায়, রক্তটা এগিয়ে যাচ্ছে, বহন হচ্ছে, পরিবহন হচ্ছে। তো এই সান্দ্রতাটা, রক্তের এই সান্দ্রতা নির্ণয় করা হয় ভিসকোসিটির মাধ্যমে। রক্তটাও একটা তরল, সেইটাকে আমরা দেখব ভিসকোমিটারের মাধ্যমে। রক্তের সান্দ্রতা নির্ণয় করা হয় ভিসকোমিটারের মাধ্যমে। তাহলে ভিসকোসিটি, ভিসকাস ফোর্স সম্পর্কে জানলে পরবর্তীকালে তোমরা এটা সম্পর্কে আরো পড়বে। আপাতত আমি সংজ্ঞাটা শুধু কি জিনিস, সেটা একটা ধর্ম তরলের, সেটা বলে রাখলাম। ঠিক আছে, নেক্সট যদি যন্ত্র বলি, সেটা হচ্ছে উইন্ট্রোপ টিউব। এই উইন্ট্রোপ টিউব দিয়ে আমরা কি পরিমাপ করি? এটা একটা যন্ত্র, এটা বেসিক্যালি টেস্ট করতে লাগে। অনেকে দেখবে পা ফুলে যায়, হাত ফুলে যায়, এরকম বিভিন্ন রকম রোগ যখন আমাদের দেখতে পারবো হাত পা ফুলছে, সেই ক্ষেত্রে ডাক্তাররা ব্লাড টেস্ট করতে দেয়। সেই ব্লাড টেস্টের অনেক রকম টেস্ট হয়, তার মধ্যে যেমন সুগার টেস্ট করে, ব্লাডের মধ্যে সুগার ফাস্টিং এ করে, পিপি করে, মানে খাবার পর করে, অনেক রকম টেস্ট করে। তাতে রক্তের মধ্যে কতটা হরমোন আছে সেগুলোর টেস্ট হয়, হিমোগ্লোবিন আছে তার টেস্ট হয়, রক্তের টেস্ট দিয়ে আমরা ব্লাড গ্রুপ সম্পর্কে জানতে পারি। আবার কি হয় না, যদি কোথাও শরীরে ফুলে যাচ্ছে, কোনো অংশ ফুলে গেছে, তার জন্য ব্লাড টেস্ট যখন করতে দেয় ডাক্তাররা, সেখানে একটা টেস্ট লেখে ESR। এটা মানে হচ্ছে এরিথ্রোসাইট, সাইট মানে হলো কোষ, এরিথ্রোসাইট আরবিসি কে বলা হয় লোহিত রক্তকণিকা। এরিথ্রোসাইট সেডিমেন্টেশন সম্পর্কে আমি আগেই তোমাদের বলেছি, মানে যেটা অধক্ষেপ পড়ে একটা টেস্ট টিউবের মধ্যে ব্লাড কালেক্ট করছি, সেই ব্লাডটা যখন টেস্ট করা হয়, সেই টেস্টটা করা হচ্ছে, তখন কি করা হয় না, কিছু কেমিক্যাল আমরা ওতে মিশিয়ে পরে দেখছি যে এরিথ্রোসাইট, রক্তের মধ্যে যে উপাদান আছে রক্তকোষ, এরিথ্রোসাইট লোহিত রক্তকণিকা, সেটা খুব আস্তে আস্তে সেডিমেন্ট করে, অধক্ষিপ্ত হয় খুব আস্তে আস্তে। কিন্তু যদি সেটা খুব তাড়াতাড়ি অধক্ষিপ্ত হয়ে যায়, তাহলে আমাদের শরীরের মধ্যে কিছু কিছু জায়গায় ফুলা ভাব দেখা যেতে পারে। তো সেই একটা রেট, নর্মাল রেট হয়, সেই নর্মাল রেট আর ফাস্ট হচ্ছে না স্লো হচ্ছে, কিরকম ভাবে থিতিয়ে পড়ছে, অধক্ষেপ হচ্ছে, সেই জিনিসটা চেক করবার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয় তাকে বলা হয় উইন্ট্রোপ টিউব। ঠিক আছে, এগুলো সবকিছু পরীক্ষা নিরীক্ষা, কোনো রোগ যদি হয়েছে শরীরে সেগুলো জানতে পরীক্ষা নিরীক্ষা করতে ব্যবহার করা হয়। তাহলে এই উইন্ট্রোপ টিউব, যেটা ESR লোহিত রক্তকণিকা থিতিয়ে পড়া, যেটা একটা রক্তকোষ, এই লোহিত রক্তকণিকায় থিতিয়ে পড়ার রেট মানে সেই হারটা, পার্টিকুলার টাইমে কতটা রক্ত অধক্ষেপ্ত হলো টেস্ট টিউবে, সেটা জানা যায়, নির্ণয় করা যায় যে যন্ত্রের সাহায্যে, তাকে আমরা বলবো উইন্ট্রোপ টিউব। বোঝা গেছে? ইম্পর্টেন্ট আসে। নেক্সট যেটা রয়েছে সেটা দেখো মাইক্রোমিটার। নেক্সট যন্ত্র যদি আমি বলি মাইক্রোমিটার দিয়ে আমরা কি দেখবো না, যেগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কোষ আছে। মাইক্রোস্কোপ সম্পর্কে বললাম, মাইক্রোস্কোপ হচ্ছে যেগুলো খালি চোখে দেখতে পাওয়া যায় না, সেরকম জিনিসগুলো পর্যবেক্ষণ করা হয়। আর ক্ষুদ্র ক্ষুদ্র, মাইক্রো মানে ক্ষুদ্র, ক্ষুদ্র ক্ষুদ্র কোষগুলোর ব্যাসটাকে নির্ণয় করা হয় মাইক্রোমিটার দিয়ে। ক্ষুদ্র কোষের ব্যাস নির্ণয়, ব্যাসার্ধ সম্পর্কে আইডিয়া আছে। এটা যদি একটা সার্কেল হয়, তার সেন্টার থেকে আমরা সার্কেলটাকে আঁকলাম, এমনি করে কম্পাস বসিয়ে সেন্টার করে সার্কেলটাকে আঁকি, যেখানে এখান থেকে এই ডিস্টেন্স, এখান থেকে এই ডিস্টেন্স, এখান থেকে এই ডিস্টেন্স সমান হয়, যাকে আর বলা হয়। আর মানে হচ্ছে ব্যাসার্ধ, আর টোটাল জিনিসটা 2r, যাকে বলা হচ্ছে ব্যাস। তো এই ব্যাসটা মানে কেন্দ্র থেকে যে পয়েন্টটা যায়, বৃত্তের কেন্দ্র দিয়ে যদি পাস করে একটা স্ট্রেট লাইন, যেটা পরিধিকে, এই বৃত্তের পরিধিকে টাচ করেছে, তাকেই বলা হয় ব্যাস। এই ব্যাসটা, ক্ষুদ্র কোষের এই ব্যাসটা নির্ণয় করতে যেটা আমরা ব্যবহার করব, তাকে বলা হচ্ছে মাইক্রোমিটার। বোঝা গেল? এবার নেক্সট কি? নেক্সট হলো বোম ক্যালোরিমিটার। ক্যালোরি, কোত্থেকে ক্যালোরি পাই? ক্যালোরিটা পাচ্ছি আমরা খাদ্য থেকে। কোথায় পড়েছিলাম এটা? না প্রোটিন খাদ্য, কার্বোহাইড্রেট যুক্ত খাদ্য, ফ্যাট যুক্ত খাদ্যের মধ্যে সবারই যদি আমরা জারণ করি, 1 গ্রাম যদি জারিত হয়, সেখানে তাপন মূল্য সবার আলাদা আলাদা করে পড়েছি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসে, সরকারি চাকরিতেও আসতে পারে, যেখানে সব থেকে বেশি শক্তি আমরা পাবো কিলো ক্যালোরি শক্তি। যখন শক্তিটা বলবে অবশ্যই এককটা লিখবে, কিন্তু 9.3, বাকি প্রোটিন আর কার্বোহাইড্রেট থেকে 4.1 কিলো ক্যালোরি করে শক্তি আমরা পাই। যখন 1 গ্রাম কার্বোহাইড্রেট যুক্ত খাদ্য
ক্যালোরিফিক ভ্যালু আমরা জানতে পারি যে কতটা শক্তি পাবো তার থেকে, তার তাপন মূল্য কত, তাহলে অবশ্যই কিন্তু সেই সব জায়গাতে ইউনিটগুলো তোমরা মেনশন করবে। আর এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো আসে প্রশ্ন, 9এও আসে, সরকারি চাকরিতেও আসে। ভ্যালুগুলো যে সব থেকে বেশি ক্যালোরি আমরা কি খাবার থেকে পাবো, তাহলে সেটা হয় কি, সব থেকে বেশি ক্যালোরি শক্তিটা আসছে, উৎপন্ন হয় 1 গ্রামের জন্য ফ্যাট থেকে 9.3। এরকম ধরনের প্রশ্ন সরকারি চাকরিতেও আসে, ক্লাসের প্রশ্নতেও আসতে পারে। তাহলে ব্রোম ক্যালোরি মিটার যেটা রয়েছে সেটা হচ্ছে ক্যালোরি যেটা খাদ্যবস্তু থেকে পায়, মানে খাদ্যবস্তুর ক্যালোরি মূল্যটা নির্ণয় করা হয় এই ব্রোম ক্যালোরি মিটার যন্ত্রের সাহায্য দিয়ে, খাদ্যবস্তুর ক্যালোরি মূল্য। নেক্সট যন্ত্রের নাম যদি বলো, স্টেথোগ্রাফ। স্টেথোগ্রাফ বা বাংলাতে যাকে বলা হয় বক্ষলেখ যন্ত্র। এর সাহায্যে কি দেখা যায় না, আমরা স্টেথোস্কোপ দিয়ে কি দেখলাম, হৃদগতি, হৃদধ্বনি, এই জিনিসগুলো শুনলাম। এবার এই জিনিসগুলো নিঃশ্বাস প্রশ্বাস, বক্ষপ্রাচীর, ওঠানামা করা, এই জিনিসগুলো রেকর্ড করা যায় যেই যন্ত্রের সাহায্যে সেটা গ্রাফিক্যালি প্রেজেন্ট করা হয়, তাকে বলা হয় স্টেথোগ্রাফ। বোঝা গেল? মানে কি, বক্ষপ্রাচীরের ওঠানামা কখন হবে না, যখন নিঃশ্বাস প্রশ্বাস নেব, সেগুলোকে রেকর্ড করা হয় স্টেথোগ্রাফ দিয়ে। বা বক্ষলেখ মানে গ্রাফ, যেটা গ্রাফ মানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট, যেরকম একটা গ্রাফ এরকম কম্পিউটারের মধ্যে পাওয়া যায়, এরকম 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 ভাবে। ইসিজি যেগুলো একটা গ্রাফ, যেগুলো গ্রাফ মানে যেগুলো আমরা পিকচারটা দেখতে পাবো, চোখের সামনে ফটোগুলো দেখতে পারবো, তার প্রেজেন্টেশন, সেগুলোকেই বলা হয় পিক্টোরিয়াল প্রেজেন্টেশন। যেটা হয়, যেটা চোখে দেখতে পারবো, সেটা হলো গ্রাফ। গ্রাফ পেপার নরমালি আমরা ইউজ করি, পয়েন্ট করি, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। গ্রাফ পেপার এরকম এরকম বক্স করা থাকে, সেখানে তোমরা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস শিখেছো, এদিকে এক্স অ্যাক্সিস এদিকে ওয়াই অ্যাক্সিস, কাউন্ট করি কোনটা কোন দিকে কত দূর গেল। সেই হিসেবে প্রথমে কোনো একটা পয়েন্টের একটা জিরো অরিজিন ধরে এক্স আর ওয়াই পয়েন্টটাকে লিখতে হয়, প্রথমে এক্স এর সাইডটা লিখতে হয়, ওয়াই সাইডটা রিপ্রেজেন্ট করতে হয়। তো এইভাবে গ্রাফ পেপারে আমরা আগে গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট করি। তো যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি, একটা লেখা কম্পিউটারে দেখানো যায়, যেটাকে আমরা দেখতে পারবো গ্রাফিক্যাল আকারে, গ্রাফ আকারে, ইমেজ আকারে, তাকে বলা হয় স্টেথোগ্রাফ। বক্ষপ্রাচীরের ওঠানামা যেটা কখন হচ্ছে, প্রশ্বাস ও নিঃশ্বাসের কালে, তার রেকর্ড করা হয়, তাকে বলা হয় স্টেথোগ্রাফ। ঠিক। নেক্সট যন্ত্র যদি আমরা বলি, কার্ডিওমিটার। কার্ডিওমিটার রিলেট হচ্ছে হার্টের সাথে, ঠিক আছে? কার্ডিওমিটার যেটা যেমনি কার্ডিওগ্রাম বলা হয়, সেরকমই হৃৎপিণ্ড রিলেটেড যে জিনিসগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করি, তাকে বলা হয় কার্ডিও মাসেলও হয়, মানে হৃৎপিণ্ডের যে পেশিগুলো, তাকে বলা হয় কার্ডিয়াক মাসেল। ঠিক। তো হৃৎপিণ্ডকে বলা হয় কার্ডিয়াক। তো এই কার্ডিওমিটার দিয়ে হৃদ উৎপাদ নির্ণয় করা হয়। কার্ডিওমিটার, এর থেকে আমরা কি নির্ণয় করতে পারি, হৃদ উৎপাদ নির্ণয় করা যায়। ঠিক আছে, কার্ডিওমিটার, এটা 18 হবে মনে হয়, আসে। কার্ডিওমিটার দিয়ে হৃদ উৎপাদ নির্ণয় করা যায়। বোম ক্যালোরিমিটারও ইম্পর্টেন্ট, অনেকবার এসছে। নেক্সট আমি যদি বলি তোমাদের যন্ত্র যেগুলো আসে, সেটা হচ্ছে গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার দিয়ে কি দেখবো, ইসিজি তরঙ্গ রেকর্ড করা হয়। এই ইসিজিটা কি, ইলেকট্রোকার্ডিওগ্রাম, যেটা দিয়ে হার্টের যে ছন্দ সেটাকে কি করা হয় না, রেকর্ড করা হচ্ছে। তরঙ্গগুলোকে মানে ইলেকট্রিক ইম্পালস গুলোকে রেকর্ড করা হয় ইলেকট্রিক কার্ডিওগ্রাম দিয়ে। এই ইসিজির যে তরঙ্গ, তার তরঙ্গটাকে রেকর্ড করা হচ্ছে যে যন্ত্রের মাধ্যমে, সেটা হলো গ্যালভানোমিটার। নেক্সট লাস্ট যেটা, সেটা হলো ডগলাস ব্যাগ। এই ডগলাস ব্যাগ দিয়ে কি করা হয়, ডগলাস ব্যাগ দিয়ে ফুসফুসের অক্সিজেন কতটা গ্রহণ হচ্ছে সেটা নির্ণয় করতে পারি, খাদ্যের তাপন মূল্য নির্ণয় করতে পারি, বিএমআর নির্ণয় করতে পারি। তাহলে ডগলাস ব্যাগ যেটা রয়েছে, তার মাধ্যমে ফুসফুসের O2 গ্রহণের পরিমাণ নির্ণয় করা হয়, খাদ্যের তাপন মূল্য নির্ণয় করা হয়, আর বিএমআর বেসাল মেটাবলিক রেট নির্ণয় করা হয় ডগলাস ব্যাগ দিয়ে। তাহলে আজকে আমরা যেটা দেখলাম, 20টা যন্ত্রগুলো দেখলাম, যেগুলো জীববিজ্ঞানে সাহায্য করছে, বিভিন্ন যন্ত্র যেগুলো তোমাদের 10-এ মাধ্যমিকের পরীক্ষায়, নিটের পরীক্ষাতেও আসে, সরকারি চাকরির পরীক্ষাতেও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। যার মধ্যে যেগুলো অনেকবার আসে, সেটা ডগলাস ব্যাগ আসে, কার্ডিওমিটার এসছে, বম ক্যালোরিমিটার থেকে এসছে জিজ্ঞেস করে, তারপরে উইন্টপ টিউব থেকে এসছে, থার্মোমিটার জিজ্ঞেস করে, বেনেডিক রড যন্ত্র ভীষণ ইম্পর্টেন্ট, আর্ক ইন্ডিকেটর ইম্পর্টেন্ট, আর মানে অনেকবার এসছে, স্ফিগমোম্যানোমিটার, এগুলো অনেকবার করে প্রশ্নগুলো এসছে। তোমরা যদি সলভ করো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, সেগুলো দেখবে এই জায়গাগুলোর থেকে, যন্ত্রগুলোর থেকে কিন্তু প্রত্যেকবারই একটা দুটো করে আসে প্রশ্ন, আর যেগুলো আমি নাম বললাম সেগুলোর থেকে অনেকবার প্রশ্ন এসছে। তাহলে আজকে এত দূরই থাক। থ্যাংক ইউ ফর ওয়াচিং।